শুভ সকাল। আমার শেষের কবিতা পাঠ কেন্দ্রের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। তোমরা আজকে আমি যে ক্লাসে যে বিষয়টি আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, কেউ কোনো কথা বলবে না। একটুখানি মনোযোগ দিয়ে 10 মিনিট আমার কথাগুলি শোনো, তাহলে আজকে যে প্রশ্নটা আমরা আলোচনা করতে চলেছি, নিঃসন্দেহে আমি আশা করছি তোমাদের 100% তোমাদের তৈরি হয়ে যাবে আমাদের এই পাঠকেন্দ্র থেকে। সুতরাং তোমরা কেউ কোনো কথা বলবে না, শুধু আমাকে একটু ফলো আপ করলে আজকের ক্লাসে যাবতীয় যে বিষয়টি তোমরা সব শুনতে পারবে। আসলে আমরা আজকে আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয় এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম উপন্যাস আছে তোমাদের, শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাস। আর সেই গৃহদাহ উপন্যাসে জাস্ট একটি বাক্যের দ্বারা একটা চরিত্র কিভাবে পরিস্ফুট হয় সেটাই তোমাদের আজকে ক্লাসে আলোচনা করে দেবো। কারণ আমরা গোটা উপন্যাস অনেক ক্ষেত্রে এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার কারণে অনেকে পড়তে পারি না। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আমরা আজকে ক্লাসটা করছি। দেখো, আমি বোর্ডে করে দিচ্ছি, তোমরা দেখো যে একটি বাক্য একটি চরিত্রকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, সেটাই কিন্তু আমরা আজকে ক্লাসে আইডেন্টিফাই করছি। দেখো, বলছি মহিম অচলাকে বলছে, কি বলছে? ক্ষমা আমি করিয়াছি অচলা, ক্ষমা আমি করিয়াছি অচলা, কিন্তু গ্রহণ করার শক্তি আমার নেই। মহিম তার স্ত্রীকে বলছে যে ক্ষমা আমি করিয়াছি অচলা, কিন্তু গ্রহণ করার শক্তি আমার নেই। অর্থাৎ এই একটি বাক্যের দ্বারা কিভাবে একটা চরিত্র চরম ট্র্যাজেডিকময় হয়ে ওঠে সেটাই আমাদের বিষয়বস্তু। অর্থাৎ আজকের যে প্রশ্নটা আমরা আলোচনা করবো আজকে ক্লাসে, সেটি হলো যে মহিমের নির্লিপ্ততা, উদাসীনতা অচলার জীবনের ট্র্যাজেডির মূল কারণ। আমরা আজকের ক্লাসে আলোচনা শুরুতেই আমরা বলে রাখি, শরৎচন্দ্রের এই গৃহদাহ উপন্যাসটি বাংলা উপন্যাস সাহিত্যে একটা উল্লেখযোগ্য ট্র্যাজিকময় মনস্তাত্ত্বিক উপন্যাস। আর এই উপন্যাসে প্রধানত 3টি চরিত্রকে আমরা সামনে রাখতে পারি। একটি হলো মহিম, দু নম্বর হলো সুরেশ এবং 3 নম্বর হলো অচলা। এই অচলাকে নিয়ে মহিম এবং সুরেশ আবর্তিত হয়েছে তাদের জীবন। আমরা উপন্যাসে আমরা দেখছি যে মহিমের জীবন সাথী অচলা, কিন্তু এই অচলার মধ্যে আছে তীব্র আবেগ। এই যে তীব্র আবেগ থাকার কারণে তার মনের মধ্যে বাসা বাঁধে কে? মনের মধ্যে বাসা বাঁধে সুরেশ। আর ধীরে ধীরে তার জীবন সাথী অর্থাৎ মহিম অচলার জীবন থেকে সরে যেতে থাকে। কেন সরে যেতে থাকে? সরে যেতে থাকে তার একটাই কারণ, মহিমের উদাসীনতা এবং চরম নির্লিপ্ততা। কিন্তু আমরা জানি যে দাম্পত্য জীবনে ছেলেরা যেটি স্বাভাবিকভাবে করে বা করতে চায়, যে একটু বড্ড বেশি তাদেরকে স্বাধীনতা দেয় তার স্ত্রীকে। আর এই স্বাধীনতা নিয়ে যে ছিনিমিনি খেলে তার স্ত্রী, সব স্ত্রী নয়, কিন্তু আমরা আলোচ্য উপন্যাসের ভিত্তিতে কিন্তু আমরা এই আলোচনা করছি। দোহাই করে আপনারা আপনাদের কাঁধে এই কলঙ্কের ভার নেবেন না। সেই স্বাধীনতাকে সামনে রেখে বিপথে চালিত হয় নারী সমাজ, আর সেটাই আমরা আজকের আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন। আমরা যে কথা বলছিলাম যে শরৎচন্দ্রের যে গৃহদাহ উপন্যাস, সেই উপন্যাসে অচলার জীবনে ট্র্যাজেডির জন্য সুরেশের উগ্র কামনার থেকেও, ভালো করে শুনবে তোমরা ক্লাসে, অচলার জীবনে ট্র্যাজেডির জন্য সুরেশের উগ্র কামনার থেকেও মহিমের নির্লিপ্ততা, উদাসীনতা, ধীর স্থিরতা এবং গাম্ভীর্য বড্ড বেশি দায়ী। শুধু তাই নয়, এই মহিমের এই যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্যই মহিমের দাম্পত্য জীবনের কাল হয়ে দাঁড়ায়। আর শুধু তাই নয়, এই যে তার চারিত্রিক বৈশিষ্ট্যই এবং সুরেশের মধ্যে যে উগ্র কামনা বাসনা,
এবং অচলার মধ্যে যে আবেগ, চরম আবেগ, একটা নারী সত্তার আবেগ, সেই নারী সত্তার আবেগ এই উপন্যাসকে চরম পরিণতির দিকে নিয়ে গেছে। আর সেখানে আমরা দেখতে পাই গৃহোদয় উপন্যাসে এক সাংঘাতিক বৈশিষ্ট্যময় চরিত্র মহিম। এই মহিম ধীর স্থির, স্থিতি, উদাসীনতা, অবহেলা, এই জিনিসগুলো কিন্তু তার মনের মধ্যে ছিল। আর মনের মধ্যে থাকার কারণে আমাদের অচলা নিঃসঙ্গতা হয়, একাকিত্ব বোধ করে। আর একাকিত্ব বোধ করার কারণে অচলা মহিম থেকে আস্তে আস্তে যেন অন্য পথে ধাবিত হয়, যে পথটা কিন্তু কণ্টকময়। আমরা প্রশ্ন পদাবলিতে পড়েছিলাম কণ্টক গাড়ি কমল সমপদতল। এখানে কিন্তু অচলার জীবনে পথটা কিন্তু কণ্টকাকীর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মহিমের উদাসীনতা বা অবহেলা। আসলে এই যে মহিমের মধ্যে যে গাম্ভীর্য, ধীর স্থিরতা, তাকে শাসন না করা, এই সকল বিষয়গুলি আমাদের অচলার মনে একটা সাংঘাতিক দূরত্ব সৃষ্টি করে মহিম হতে। আসলে মহিম অচলাকে ভীষণ ভালোবাসে। তবে কি বলুন তো, তোমরা বুঝতে পারছো, মহিম অচলাকে কিন্তু ভীষণ ভালোবাসে, যে ভালোবাসা কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না। আমরা শেক্সপিয়ারে পড়েছিলাম নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, অর্থাৎ তোমার আমার ভালোবাসা কেউ কোনো কিছু দিয়ে পরিমাপ করতে পারবে না। মহিম কিন্তু ঠিক এরূপভাবে অচলাকে ভালোবেসেছিল, কিন্তু অচলার দুর্ভাগ্য, অচলা মহিমকে বুঝতে পারেনি, বোঝার চেষ্টা করেনি। কারণ তার মধ্যে ছিল কিন্তু একটা তীব্র আবেগ, কামনা বাসনা, যে কামনা বাসনা হয়তো বা তাৎক্ষণিকভাবে মহিম পূরণ করতে পারেনি, যার ফলে তাদের মধ্যে একটা বিস্তর মানসিক দূরত্ব সৃষ্টি হয়। আর দূরত্ব সৃষ্টি হলেও মহিম কিন্তু অচলাকে ধরে রাখতে চায়নি। কারণ আপনারা জানেন, এর দূরত্ব সৃষ্টি হলে আর সে যদি চলে যেতে চায়, বিশেষ করে পুরুষ যদি কোনো নারী থেকে চলে যেতে চায়, তাকে বাধা দিলে সে কিন্তু থেকে যায়। কিন্তু কোনো নারী বাধা দিলে সে থাকে না, সে কিন্তু তার কামনা বাসনা দিকে সে এগিয়ে যায়, অতি পরম গুরু হওয়া সত্ত্বেও। এই একটা সাংঘাতিক মনস্তাত্ত্বিক কথা কিন্তু নারীর জীবনের মধ্যে বাসা বেঁধে আছে। এই বাসা উপড়ে ফেলা কিন্তু ভীষণ মুশকিল। তবে আমাদের অচলা কিন্তু মহিমের কাছ থেকে শাসন চেয়েছিল, মহিম তাকে আঁকড়ে ধরে রাখুক, এটা চেয়েছিল। কিন্তু এই যে আমরা আলোচনা শুরুতে বলছিলাম যে বিস্তর স্বাধীনতা কিভাবে অপব্যবহার করে তার জীবনকে ছারখার করে দেয়, সেটাই হয়েছিল অচলার জীবনে। আসলে এই যে উদাসীনতার জন্য, অবহেলার কারণে অচলার জীবনের যে মহাশূন্যতার সৃষ্টি হয়েছিল, যেখানে আমাদের মহিম সেই শূন্যতা কিন্তু পূরণ করতে পারেনি বা পূরণ করার চেষ্টাও করেনি। শুধু প্রত্যক্ষভাবে এই মহিম অচলার জীবনকে দেখছিল, অচলার মনস্তাত্ত্বিকতাকে সে বুঝতে চাইছিল, যার ফলে তার মনের মধ্যে একটা গাম্ভীর্য, ধীর স্থিরতা কিন্তু বাসা বেঁধে গেছে। সুরেশ বারে বারে, অর্থাৎ মহিমের বন্ধু, তার বাড়িতে আসত এবং সেখানে আমাদের মহিম প্রবলভাবে নির্বিকার চিত্তে তাদের কথা বলার সুযোগ করে দিত, যেটি আমাদের শরৎচন্দ্রের যে নাম গৃহদাহ, সেই গৃহদাহের অন্যতম কারণ। সুরেশ তাদের পারিবারিক জীবনে, তাদের দাম্পত্য জীবনে বারে বারে হস্তক্ষেপ করেছে। আর মহিম তার স্বভাবজাত কারণে, তার গাম্ভীর্যতা দিয়ে বারে বারে সেটাকে কিন্তু উপেক্ষা করেছে মহিম। তবে মহিম যদি সুরেশের এই যে হস্তক্ষেপের বিষয়টি
তাদের দাম্পত্য জীবনে নাক গলানোর বিষয়টি যদি গতিরোধ করত, তাহলে হয়তো মহিমের দাম্পত্য জীবনের যে গৃহদাহ, গৃহের যে দহন, জীবনের যে দহন, অন্তরের যে দহন, সেটা হয়তো হতো না। কিন্তু মহিম সেটা কিন্তু গতিরোধ করেনি, প্রতিরোধ করেনি। আসলে এই মহিমের এই নিষ্পৃহতাকে অনেক সময় অচলা মনে করেছে তার স্বামী মহিম তাকে অসম্মান করছে। আর সেখানে আমাদের উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, মহিমকে চেনা খুব কঠিন, মহিমকে চেনা খুব কঠিন, তাহার পাথরের মতো স্থির গাম্ভীর্য তলায় কি রইয়াছে, তাহা অচলার বুদ্ধির অতীত। কি সাংঘাতিক কথা! কি বলছি? মহিমকে চেনা কঠিন, তাহার পাথরের মতো স্থির গাম্ভীর্যের তলায় কি রইয়াছে, অচলার বুদ্ধির অতীত। কি সাংঘাতিক কথা! আসলে সোজা সাপটা কথা সাবলীলভাবে তোমরা জেনে রাখো যে মহিমের মানসিকতাকে আমাদের অচলা কিন্তু বুঝতে পারেনি, তার বুদ্ধিতে আসেনি। কারণ সে তো পা বাড়িয়ে আছে সুরেশের দিকে, হাত বাড়িয়ে আছে সুরেশের দিকে, সে তো সুরেশের সাথে চলে যাবে। কারণ তার মনের মধ্যে যে উগ্র কামনাও আছে এবং আবেগও আছে, সেই আবেগ এবং কামনার কাছে সুরেশের কাছে ধরা দেয় আমাদের অচলা। আর এটাই কিন্তু অচলার জীবনে একটা ট্র্যাজেডির মূল কারণ হয়ে যায়। আসলে আমাদের গৃহদাহ উপন্যাসের ট্র্যাজেডির অন্যতম অনুঘটক অন্য কেউ নয়, মহিম। যখন এই মহিম অসুস্থ হয়ে পড়ে, ঠিক সেই সময় সুরেশ কিন্তু মহিমের বাড়িতে আসে। অর্থাৎ মহিমের এখন একটা চরম অবস্থার মধ্যে অবস্থান করছে। আর সেই সুযোগটি সুরেশ গ্রহণ করে অচলাকে তার ঘর থেকে বের করে নিয়ে চলে যায়। আর অচলা একবার ফিরে তাকালো না তার স্বামীর দিকে, তার অসুস্থ স্বামীর দিকে। কি মানসিকতা! কোন নারী পারে এটা দাম্পত্য জীবনে? তার স্বামী যখন অসুস্থ, সেই অসুস্থ স্বামীকে ফেলে রেখে অন্য একটা পুরুষের হাত ধরে ঘর থেকে বেরিয়ে যায়। এ কি নারী সত্তা! এ কি আবেগ! এ কি কামনা বাসনা! এই আবেগ, এই নারী সত্তার যে কামনা বাসনা, এটা কি নারীর জীবনে চিরকাল থাকে? আপনাদের কাছে আমরা সবিনয় নিবেদন চিত্তে এই প্রশ্নটি কিন্তু রেখে গেলাম। অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন যে মহিমকে অসুস্থতা অবস্থায় রেখে অচলা তার গৃহ অর্থাৎ তার মন্দির, জীবনের প্রধান মন্দিরটি থেকে সে পরিত্যাগ করে সুরেশের হাত ধরে চলে গেল। এখানে কি অচলা ঠিক করেছে? এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রেখে গেলাম। আমরা উপন্যাসের চূড়ান্ত পর্যায়ে দেখি এক আকাশ রিক্ততা, কেউ নেই, কোথাও নেই। অর্থাৎ মহিমের যে গৃহ, যে মন্দির, সেই মন্দিরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে অচলা চলে গেছে সুরেশের হাত ধরে। মহিম সেই একাকিত্ব বোধ করছে, অসুস্থ। কিন্তু এরূপ অবস্থার মধ্যেও থেকেও মহিম কিন্তু অচলাকে ক্ষমা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এখানে মহিম কিন্তু অচলাকে বলছে, ক্ষমা আমি করিয়াছি অচলা, ক্ষমা আমি করিয়াছি অচলা, কিন্তু গ্রহণ করিবার ক্ষমতা আমার নাই। খুব সুন্দর কথা কিন্তু বলেছে। এটাই পুরুষ মানুষের চরিত্র হওয়া উচিত। যে নারী স্বামীর ঘর থেকে অন্য পুরুষের হাত ধরে চলে যায়, তাকে ক্ষমা করা যায়, তাকে পুনরায় স্ত্রী রূপে গ্রহণ করা বোধ হয় কোনো পুরুষের ঠিক হয় না। আমাদের মহিম হয়নি। আপনারাও কিন্তু কমেন্টস করে জানাবেন মহিম এই পন্থা অবলম্বন করে সে ঠিক করেছিল কিনা। আসলে এই যে একটি বাক্যের মধ্যে দিয়ে
এই উপন্যাসে প্রমাণিত হয় যে একটা চরম আদর্শবাদ এবং একটা নির্লিপ্ততা অচলার জীবনে একটা গভীর শূন্যতা, একাকিত্ব সৃষ্টি করেছিল। আর একাকিত্ব জীবনে পূরণ করার জন্য অচলা বেছে নিয়েছিল তার স্বামীর বন্ধু অর্থাৎ সুরেশকে। কারণ মহিমের হিমশীতল যে উদাসীনতা, অচলার শেষ আশ্রয়টুকু ধ্বংস করেছিল আমাদের সুরেশ। বারবার কোন আসে ক্লাসে অসুবিধা হয়, আমরা শেষ করব। পরিশেষে আমরা বলতে পারি যে মহিমের জীবনে এই যে নির্লিপ্ততা, এই উপন্যাসের একটি গভীর মনস্তাত্ত্বিকতার দিকে নিয়ে গেছে। আমরা শুরুতেই বলছিলাম যে শরৎচন্দ্রের এই গৃহদাহ উপন্যাসটি বাংলা উপন্যাস সাহিত্যে একটি উল্লেখযোগ্য মনস্তাত্ত্বিক উপন্যাস। সত্যিই তো, সেটা আমরা প্রমাণ করলাম। এই যে ত্রিকোণ প্রেমের উপন্যাস, যেখানে মনস্তাত্ত্বিকতা ভরা, গোটা উপন্যাসটা না পড়লে আমাদের অনেকের কাছে এর বিষয়বস্তু একটু বোধগম্য হতে পারে বা অধরা থেকে যাবে। মহিম যদি পাথরের মতো স্থির না থেকে একটু যদি রক্তে মাংসের মানুষ হয়ে ধীর স্থির গাম্ভীর্য নিয়ে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারত, তাহলে মহিমের দাম্পত্য জীবনের যে গৃহদাহ, যে দহন, জীবনের যে দহন, এটা হয়তো রোধ করা সম্ভব হতো। আমরা দেখেছি, বারে বারে বলার চেষ্টা করেছে আমাদের অচলা, সেও কিন্তু রক্তে মাংসে গড়া একটি নারী। এই নারী কি চায়? রক্তে মাংসে গড়া নারী কি চায়? আর রক্তে মাংসে গড়া একটি পুরুষ কি চায়? এটাও কিন্তু আপনাদের কাছে রেখে গেলাম। আর এই সকল দিক থেকে বিচার করে আমরা অবশ্যই বলতে পারি যে গৃহদাহ উপন্যাসে অচলার জীবনের যে শূন্যতা, যে ট্র্যাজেডিময় হয়ে উঠেছে চরিত্রটি, তা অবশ্যই সঠিক এবং এর জন্য দায়ী আর কেউ নয়, সেই পুরুষটি অর্থাৎ মহিম। অর্থাৎ তার ক্ষমা সুন্দর নিষ্পৃহতা, মহিমের ক্ষমা সুন্দর নিষ্পৃহতা অচলার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কারণ। আমরা আশা করছি আমার সামনে যে সকল ছাত্রছাত্রী বসে আছে চতুর্থ সেমিস্টার বা ষষ্ঠ সেমিস্টার বাংলা মেজর, তোমাদের যে উপন্যাসটি পাঠ্য গৃহদাহ, সেই গৃহদাহ উপন্যাসের এই অচলার জীবনের কাহিনী তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি। অবশ্যই তোমরা যারা এখানে আমার ক্লাসে আছো, এটা তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর আমার দূরে যে সকল বন্ধুরা আমাদের এই ক্লাসটি শুনলেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তবে অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না কিন্তু। তো আজকে আমরা এখানে রাখলাম, অন্য কোনো একটা ভিডিও আপনার সাথে আমার দেখা হবে। নমস্কার।